বিজ্ঞানের আজকের লেকচারে আজকে আমরা কথা বলবো পর্যাবৃত্ত গতি থেকে। তোমরা জানো অলরেডি যে আমার স্কুল তোমার নার্সিং প্রস্তুতিকে গুছিয়ে নিতে এবং সুন্দরভাবে ইফেক্টিভ করতে একবারই কমপ্লিটলি ফ্রিতেই তোমাদের দিচ্ছে প্রিমিয়াম সার্ভিস। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকলে তোমার নার্সিং প্রস্তুতির জন্য বিএসসি এবং ডিপ্লোমা দুই গ্রুপের জন্য যা লাগবে ইনশাল্লাহ আমাদের ক্লাসের মাধ্যমেই তা পেয়ে যাবা। সো তোমরা যারা আছো একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করবা, একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, কারণ যেহেতু ভাই ফ্রি সার্ভিস, তোমার অনেক বন্ধু আছে বা বান্ধবী আছে যারা জাস্ট অপ্রিয় সত্য কথা হচ্ছে টাকার কারণে অনেকে প্রস্তুতি নিতে পারতেছে না। অনেকে এই ভয় করতেছে ভাই এত টাকা দিয়ে এত কোর্স করব, মানে অনেকের সেই সামর্থ্যের বাইরে। সো যেহেতু আমার স্কুল একটা বড় অপরচুনিটিস দিচ্ছে তোমাদেরকে, কমপ্লিটলি ফ্রিতেই একটা নার্সিং এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করছে। সো কেন নয়, তোমার মাধ্যমে যদি তোমার ওই বন্ধুটা জানতে পারে, এটা একটা আমি মনে করি বিশাল স্বভাবের কাজ এবং একটা ভালো কাজ। সো আমি আশা রাখবো আমার প্রতিটা শিক্ষার্থী এই ভালো কাজের সাথে যুক্ত হবা, সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করবা এবং তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করবা যারা নার্সিং প্রস্তুতি নিচ্ছে। এবং সবাই যখন একসাথে ক্লাস করবা বিষয়টা আরো প্রতিযোগিতাপূর্ণ হবে। সো একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করো যারা নার্সিং প্রস্তুতি নিচ্ছে, হোক সে ডিপ্লোমা বা বিএসসি, আমরা ক্লাসে দুটোই কভার করবো ইনশাল্লাহ। সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এখনই আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। হ্যাঁ, ওকে ওকে, সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। ইনশাল্লাহ আমরা খুব কম সময়ের মধ্যেই ফিজিক্স তোমাদের প্যারা দিবে। সো এই প্যারাটাকে আমরা একবারে ডাল ভাত করে ফেলবো। আমার প্রতিটা শিক্ষার্থী যারা আমার সাথে ক্লাস করতেছে তারা এই পরীক্ষার হলে যাওয়ার আগে এই গ্যারান্টি দিবে যে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি, মনে হয় আমার এই কালারটা ফুটতেছে না ক্যামেরায়। সো জাস্ট আমি তোমাদেরকে যদি একটু বলি যে আমরা আজকে যে টপিকস গুলো নিয়ে পড়াশোনা করব, একটু জাস্ট তোমাদেরকে যদি বলি যে আজকে আমরা পড়াশোনা করব আমাদের পর্যাবৃত্ত গতির সমীকরণ রিলেটেড, পর্যাবৃত্ত গতির সমীকরণ রিলেটেড পড়াশোনা করব। আমরা পড়াশোনা করব আজকে স্প্রিং রিলেটেড। আশা করি স্প্রিংকে তোমরা বাস্তবে দেখছো, ওই যে টার্ম লেবারে ওই স্প্রিং নিয়ে পড়াশোনা করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াশোনার জায়গা হচ্ছে আজকে আমাদের সরল দোলক, সরল দোলক। সো আমরা যদি এই তিনটা টপিকস ভালোভাবে পারি, ইনশাআল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় এই টপিকস গুলো থেকেই প্রশ্ন আসবে, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, সো সবাই একটু যুক্ত হয়ে নাও। হ্যাঁ, ওকে, অনেকে সালাম দিছো, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাইরে প্রচুর শীত, অবশ্যই নিজের যত্ন নিবা, কোনোভাবেই যেন ঠান্ডা না লাগায়, কারণ ঠান্ডা লাগলে তোমার সর্দি জ্বর অসুস্থ হয়ে পড়বা। সো এটা তোমার পড়াশোনায় হ্যাম্পার পড়বে। সো নিজের কেয়ারটা অবশ্যই নিবা। হ্যাঁ, কোনোভাবেই যেন তুমি অসুস্থ না হও। ওকে, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসো আমরা পড়াশোনার দিকে চলে যাই। আচ্ছা ভাই, পর্যাবৃত্ত গতি জিনিসটা কি যদি তুমি একটু ফিল করো, আশপাশে তাকাও, দেখো তো ফ্যান ঘুরতেছে, তাই না? এই যে একটা ফ্যান ঘুরতেছে, এই ঘটনাটাই পর্যাবৃত্ত, যেটা পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হয়। বুঝতে পারছো? যেটা পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হয়। সো এই পর্যাবৃত্ত গতি যদি আমরা বুঝতে চাই, তো আমরা পর্যাবৃত্ত ঘটনাটাকে আমরা পর্যাবৃত্ত এই ঘটনাটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার স্থানিক পর্যাবৃত্ত, আরেকটা হচ্ছে তোমার কালিক পর্যাবৃত্ত। স্থানিক পর্যাবৃত্ত এবং কি কালিক পর্যাবৃত্ত। এখন ভাইয়া তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমার স্থানিক পর্যাবৃত্তটা কি এবং আমার কালিক পর্যাবৃত্তটা কি? তুমি নাম দেখেই মোটামুটি আশা করি গেস করতে পারতেছো যে ভাই স্থানিক পর্যাবৃত্তটা হচ্ছে যেটা নির্দিষ্ট দূরত্ব পরপর, কি বলতো, নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি হয়, যেটা নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি ঘটতেছে।
যেটা নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি ঘটতেছে, এইটাকে বলতেছি আমরা স্থানিক পর্যাবৃত্ত। তুমি যদি একটা বাস্তব এক্সাম্পল দেখতে চাও, তুমি দেখবা এই যে ডোরা কাটা শার্টগুলো আছে না, বা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া, হ্যাঁ, এই যে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর একটা ডোরার পুনরাবৃত্তি হচ্ছে না, বা ঢেউ খেলানোর টিম উঁচু নিচু পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি হচ্ছে না, এটাকে আমরা বলবো স্থানিক পর্যাবৃত্ত। বুঝতে পারছো? আর কালিক পর্যাবৃত্ত কোনটা? যেটা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি। কি বলতো? নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি। বুঝছো? পুনরাবৃত্তি হচ্ছে যেটা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি হচ্ছে, সেটাকে আমরা বলবো কি বলতো? তোমার কালিক, কাল, সময়। বুঝছো? ওকে, সো তোমার পরীক্ষায় ডিরেক্ট আসে যে ভাই স্থানিক পর্যাবৃত্তর এক্সাম্পল কি কি, স্থানিক পর্যাবৃত্তর এক্সাম্পল কি কি, এর এক্সাম্পল পরীক্ষা আসে, এবং তোমার কালিক পর্যাবৃত্তের এক্সাম্পল পরীক্ষা আসবে। ঠিক আছে, নার্সিং এ পরীক্ষা এগুলা আসে, হ্যাঁ, থিওরিটিক প্রশ্ন আসে, এক্সাম্পল কি কি। এখন তুমি আমাকে একটু হেল্প করতে পারো। কি কি, কিভাবে হেল্প করবা? যে ভাই স্থানিক পর্যাবৃত্ত কি কি হইতে পারে। আমি বলতে পারি যে পানির ঢেউ, যে কোনো প্রকার ঢেউ, যে কোনো প্রকার ঢেউ। বুঝছো? ডোরা কাটা দাগ, হ্যাঁ, ডোরা কাটা দাগ। বুঝছো? এগুলা ডিরেক্ট তোমার কি বলতো? স্থানিক পর্যাবৃত্ত। বুঝতে পারছো? ওকে, আমাদের পরীক্ষা আসে কালিক পর্যাবৃত্ত কোনটা, এইটাই বেশি পরীক্ষা আসে। কালিক পর্যাবৃত্তর ক্ষেত্রে মাথায় রাখবে এক্সাম্পল হচ্ছে যে কোনো জন্মদিন, হ্যাঁ, যে কোনো জন্মদিন, তোমার হচ্ছে বিজয় দিবস, হ্যাঁ, বিজয় দিবস। মানে তুমি যে কোনোটা, তুমি এটা পরীক্ষা হলে দেখেই বুঝতে পারবা যে তোমার কোনটা কালিক পর্যাবৃত্ত, কোনটা স্থানিক পর্যাবৃত্ত। বুঝতে পারছো? ওকে, এটা সহজ ছিল, বাট আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য। মাথায় রাখবা, পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কি কি বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে? আমি যদি তোমাকে এক নম্বরে যদি বলি যে মাথায় রাখবা পর্যাবৃত্ত গতি, একটা হচ্ছে তোমার এই গতিটা হচ্ছে, মনে রাখবা এই গতিটা হচ্ছে তোমার সাম্যাবস্থান অভিমুখী। কি বলতো? সাম্যাবস্থান অভিমুখী, হ্যাঁ, এই গতিটা হচ্ছে তোমার সাম্যাবস্থান অভিমুখী। এবং এই পর্যাবৃত্ত গতিটার মনে রাখবা আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা এটাকে আমি স্টার মার্ক দিব, সেটা হচ্ছে সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। বুঝছো? কিন্তু বিপরীতমুখী। বুঝছো? সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো এই জায়গাটা আমার বলতেছে যে এ সমানুপাতিক মাইনাস এক্স। কি বলতো? এটা আমার বলতেছে এ সমানুপাতিক মাইনাস এক্স। বুঝছো? এই ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা হচ্ছে আমার পর্যাবৃত্ত গতির মেইন ক্লু। বুঝছো? ওকে ওকে ওকে, বুঝছো? এখন আরেকটা বৈশিষ্ট্য তুমি এখানে মাথায় রাখতে পারো, যে বৈশিষ্ট্যটা তোমার লাগবে, মনে রাখবা এই পর্যাবৃত্ত গতি অবশ্যই নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে। বুঝছো? দিক পরিবর্তন করে। বুঝতে পারছো? এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। পর্যাবৃত্ত গতির এই তিনটে বৈশিষ্ট্য মাথায় রাখবা। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। বুঝতে পারছো? সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ওকে ওকে ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে এই তিনটে প্রশ্ন। এখন এই জায়গা থেকে আমাদের পর্যাবৃত্ত গতি বোঝার জন্য বেশ কিছু রাশিমালা আছে। আমরা পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার রাশি পরিচিতি দেখব। কি দেখব? রাশি পরিচিতি। হ্যাঁ, আমরা দেখব রাশি পরিচিতি। রাশি পরিচিতিটা তোমাকে লাগবে, কারণ রাশি পরিচিতিটা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, রাশি পরিচিতি। এক নম্বরে আমি তোমাকে যে রাশিটার সাথে পরিচিত করাবো, আচ্ছা, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা মানে খুবই আনইজি লাগতেছে।
আমি একটু দাঁড়াও, একটু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নেই। এক মিনিট একটু দাঁড়াও। একটু একটু ওয়েট করো। একটু ওয়েট করো ভাই, ব্ল্যাক দেন, এই কালারে ভালো আসতেছে না। ওকে ওকে ঠিক আছে, এবার 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 ওকে আছে, ঠিক আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে। রাশি পরিচিতি দেখো। ওকে, সো এই জায়গা থেকে যে সকল রাশি সম্পর্কে আমাদের খুব ভালো পরিচয় থাকতে হবে সেটা যদি আমরা বুঝি, এক নম্বরে আমরা যে রাশিটা সঙ্গে পরিচিত হব সেই রাশিটা হচ্ছে তোমার এক নম্বরে মাথা রাখবা, সেটা হচ্ছে পর্যায়কাল। কি বলতো? পর্যায়কাল। পর্যায়কাল। আচ্ছা, পর্যায়কাল জিনিসটা কি? তুমি জাস্ট নরমালি বুঝবা যে তুমি একটা বৃত্তাকার পথে হাঁটতেছো, বৃত্তের পরিধি বরাবর তুমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করছো, আবার পুরো পথ ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসতে যে সময়টা লাগবে, এই সময়টাকে বলি আমরা পর্যায়কাল। বুঝতে পারছো? তাহলে পর্যায়কালটাকে বলা হয় টি। পর্যায়কালকে কি বলা হয় বলো তো? টি। পর্যায়কালকে বলা হয় টি। হ্যাঁ, পর্যায়কালটা হচ্ছে টি। এই টিটাকে বলা হয় টুয়াইস পাই বাই ওমেগা। বুঝছো? টুয়াইস পাই বাই ওমেগা। এই ওমেগাকে বলি আমরা কৌণিক কম্পাঙ্ক। এই ওমেগা কি বলতো আমাদের? এই ওমেগা হচ্ছে আমাদের, এই ওমেগা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। কি বলতো? কৌণিক কম্পাঙ্ক। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে এখন তুমি আমারে জিজ্ঞেস করতে পারো যে ভাই ওমেগাটা কি, কৌণিক কম্পাঙ্ক কি, তাই না? তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাই তাহলে কৌণিক কম্পাঙ্কটা কি। সো এবার আসো আমরা কৌণিক কম্পাঙ্ক সম্পর্কে পড়াশোনা করব। মনে রাখবা এই কৌণিক কম্পাঙ্ক ওমেগা। তাহলে ওমেগা, তাহলে ওমেগা কি বলতো? তাহলে আমি বলতে পারি টুয়াইস পাই ভাগ টি। বুঝছো? টুয়াইস পাই ভাগ টি। বুঝছো? তাহলে যেহেতু টি হচ্ছে টুয়াইস পাই বাই ওমেগা, তাহলে ওমেগা কি? টুয়াইস পাই ভাগ টি। কিন্তু এটাকে আমরা বলতে পারি টুয়াইস পাই এফ। কি বলতো? টুয়াইস পাই এফ। বুঝছো? টুয়াইস পাই এফ। তাহলে এখন তুমি বলতে পারো ভাই এফ কি? এফ কে বলি আমরা, এফ কে বলি আমরা রৈখিক কম্পাঙ্ক। দেখো এই এফটা হচ্ছে আমার রৈখিক কম্পাঙ্ক। কি বলো? রৈখিক কম্পাঙ্ক। বুঝছো? রৈখিক কম্পাঙ্ক। রৈখিক কম্পাঙ্ক। বুঝছো? এফটা হচ্ছে আমার রৈখিক কম্পাঙ্ক। তাহলে রৈখিক কম্পাঙ্কটা কি? তুমি এই জায়গা থেকে রৈখিক কম্পাঙ্ক সময় কি বলতে পারবা? এফ ইকুয়ালস টু কত? ওমেগা। এফ ইকুয়ালস টু তাহলে কি হবে বলো তো? এফ ইকুয়ালস টু হবে কি বলো? ওমেগা ভাগ 2 পাই, তাই না? এফ ইকুয়ালস টু হবে 1 ভাগ টি। 1 ভাগ টি হবে, অথবা এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি ওমেগা ভাগ 2 পাই। বুঝছো? ওমেগা ভাগ 2 পাই। ক্লিয়ার? 2 পাই। সো এখন এই যে তিনটা রাশি, কয়টা রাশি? তিনটা রাশি। এই তিনটা রাশি, একটা হচ্ছে পর্যায়কাল, কৌণিক কম্পাঙ্ক, রৈখিক কম্পাঙ্ক। এই তিনটার একক এবং মাত্রাটা একটু ইজিলি মাথায় রাখা যায়। কিভাবে? মনে রাখবা এর এককটা কি বলতো? এর একক হচ্ছে সেকেন্ড। কি বলো? সেকেন্ড। এর একক হচ্ছে সেকেন্ড, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এর মাত্রা হচ্ছে, মাত্রা মাথায় রাখবা, মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। কি বলো? মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। বুঝতে পারছো? এবার আসো, তাহলে ভাইয়া আমার কৌণিক কম্পাঙ্কের একক কি এবং মাত্রা কি হবে? এর একক মাথায় রাখবে, এককটা ইম্পর্টেন্ট। এর এককটা পরীক্ষায় আসবেই। বুঝছো? এর এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কি বলো? রেডিয়ান পার সেকেন্ড। এর এককটা কি বলো? রেডিয়ান পার সেকেন্ড। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কি বলো? কৌণিক কম্পাঙ্কের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। খুব ভালোভাবে মাথায় রাখবা। এখন তাহলে তুমি বলতে পারো ভাই তাহলে এর মাত্রা কি হবে রে? এর মাত্রা কি হবে? এর মাত্রাটা মাথায় রাখবা, এর মাত্রা হবে টি ইনভার্স 1। কি বলো? টি ইনভার্স 1। ক্লিয়ার? এর মাত্রা হবে টি ইনভার্স 1। হ্যাঁ, এর মাত্রা হবে তোমার টি ইনভার্স 1। ঠিক আছে? হ্যাঁ, ডিপ্লোমারাও করবে, কারণ এই যে এই জিনিসগুলো ডিপ্লোমারাও করবে। আমার ফিজিক্স এমন ভাবে পড়াবো তোমার ডিপ্লোমা বিএসসি দুই গ্রুপেই করবে, কারণ এই জিনিসগুলো তোমার ডিপ্লোমার লাগবেই। বুঝতে পারছো? ওকে, শুধু একটা টপিকস আছে বিএসসির জন্য, বাট বিএসসি তে ওই টপিকস থেকে আহামরি কঠিন কিছু আসে না। বুঝছো? তোমার ডিপ্লোমারাও আজকের ক্লাস করবা, এখানে এই জিনিসগুলো ডিপ্লোমাতেও আসবে এবং কিভাবে প্রশ্ন আসবে আমি একটু পর প্রশ্নও প্র্যাকটিস করাবো। ঠিক আছে? দেখো, ওকে, এবার আসো তাহলে ওমেগা কৌণিক কম্পাঙ্ক, মাত্রা একক, রাশিমালা ভালোভাবে মাথায় রাখবা। ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা টি এর মাত্রা একক দেখছি।
এবার আসো রৈখিক কম্পাঙ্কের তোমার একক কি হবে, একক কি হবে মনে রাখবা, এর একক হবে হার্জ। কি বলো? হার্জ। হার্জ, বুঝছো? হার্জ, যেটাকে আমরা এইচ জেড দ্বারা প্রকাশ করি। কি দ্বারা রে? এইচ জেড দ্বারা প্রকাশ করি, বুঝছো? এইচ জেড। ওকে, তাহলে এর মাত্রা কি হবে বলতে পারবা? এর মাত্রা কি হবে? এর মাত্রাটা হবে মনে রাখবা টি ইনভার্স 1। কি বলতো? টি ইনভার্স 1। কি হবে? মাত্রা হবে টি ইনভার্স 1, বা হার্জ কে বলা হয় হার্জ বা সেকেন্ড ইনভার্স 1। ক্লিয়ার? হার্জ বা সেকেন্ড ইনভার্স 1। তাহলে তুমি পর্যায়কালে রাশিমালা দেখছো ওমেগা ভাগ টোয়াইস পাই, বা এটাকে আমি কি এভাবে বলতে পারি যে ভাই এইটা হচ্ছে আমার 1 ভাগ এফ, বুঝছো? 1 ভাগ এফ। ক্লিয়ার? বুঝছো? সো পর্যায়কাল, কৌণিক কম্পাঙ্ক, রৈখিক কম্পাঙ্ক, এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? খুব ভালোভাবে মাথায় রাখবা। হ্যাঁ, ওকে ওকে। এখন তোর প্রশ্ন হইতে পারে ভাই এই জিনিসগুলো যে শেখাইলেন এখান থেকে নার্সিং এর প্রশ্ন কেমন আসবে? আসো আসো, এবার আমি তোমাদের কিছু কমন প্রশ্ন করব, কিছু কমন প্রশ্ন যেগুলো নার্সিং এ বারবার আসবে। একটা কোশ্চেন যদি আমি তোকে বলি, কোনটি কোনটি কৌণিক কম্পাঙ্ক এর একক? কোনটি কৌণিক কম্পাঙ্কের একক? বুঝছো? এ নাম্বার অপশন তোমার দেওয়া আছে, তোমার এ নাম্বার অপশন দেওয়া আছে রেডিয়ান, বি নাম্বার অপশন দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, সি নাম্বার অপশন দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ড, ডি নাম্বার অপশন দেওয়া আছে মনে করো হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো কোনটা কৌণিক কম্পাঙ্কের একক হবে? বলো, সবাই একটু কমেন্ট করবা কোনটা কৌণিক কম্পাঙ্কের একক হবে। বলো দেখি কোনটা কৌণিক কম্পাঙ্কের একক হবে? বলো। আচ্ছা, সবাই বলছে সি। হ্যাঁ, ইয়েস, এইটা হচ্ছে কৌণিক কম্পাঙ্কের একক। কি বলো তো? এইটা হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্কের রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছো? এবার সেম প্রশ্নে সেম জায়গায় যদি আমি এবার বলি কোনটি, আরেকটা কোশ্চেন দেই, কোনটি কোনটি রৈখিক কম্পাঙ্ক, কোনটি রৈখিক কম্পাঙ্ক এর একক, কোনটি রৈখিক কম্পাঙ্কের একক? তাহলে তুমি কি বলবা? তাহলে আমি অপশনগুলো দেই। আমি বললাম এ নম্বরে হচ্ছে সেকেন্ড, বি নম্বরে বললাম মিটার পার সেকেন্ড, সি নম্বরে বললাম সেকেন্ড ইনভার্স 1, হ্যাঁ, ডি নম্বরে তোমার বলছি আমি হচ্ছে যে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কোনটা হবে বলো দেখি? তাহলে কোনটা হবে বলো? তাহলে কোনটা হবে? হ্যাঁ, রুবাইয়া খুব সুন্দর করে বলছে, পিচ্চি মে ভুল বলেছে, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার না, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। এবার কি হবে বলো? হ্যাঁ, শরীফা, রূপা, শিমু, হ্যাঁ সবাই বলছে, ঠিক আছে, সাবাস। ওকে ভাইয়া বলো যে আমার কোনটি রৈখিক কম্পাঙ্কের একক? রৈখিক কম্পাঙ্কের একক হবে কি বলো? রৈখিক কম্পাঙ্কের একক হবে কি সেকেন্ড ইনভার্স 1, বা এটা কি হার্জ হইতে পারে, তাই না? হার্জ হইতে পারে, বুঝছো? হার্জ হইতে পারে। ক্লিয়ার? সো এটা খুব ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, এবার আমরা এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস পড়বো, আরেকটা কোশ্চেন সলভ করব যেটা আমার নার্সিং এ আসে। আমাকে যদি বলা হয় আরেকটা কোশ্চেন যে একটি বস্তু, একটি কণা, আচ্ছা আমরা যদি একটু বলি একটি কণার পর্যায়কাল 10 সেকেন্ড, 10 সেকেন্ড হলে এইটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। এই জায়গা থেকে এক নম্বরে বলতে পারে ওর রৈখিক কম্পাঙ্ক কত, এটা একটা প্রশ্ন করতে পারে। আরেকটা প্রশ্ন করতে পারে এর কৌণিক কম্পাঙ্ক কত, বুঝছো? কৌণিক কম্পাঙ্ক কত, বুঝছো? কৌণিক কম্পাঙ্ক কত? ক্লিয়ার? কৌণিক কম্পাঙ্ক কত, তার মানে তোমার পর্যায়কাল দিয়ে তোমার রৈখিক কম্পাঙ্ক বা কৌণিক কম্পাঙ্ক যে কোনো একটা জিজ্ঞেস করবে পরীক্ষায়। আমি যেহেতু তোমাদেরকে একসাথে প্রশ্ন বুঝাচ্ছি, আমি এই কারণে দুইটা প্রশ্ন দিছি, ঠিক আছে? তোমরা দুইটারে অ্যান্সার করবা, হ্যাঁ, রুবাইয়া ঠিক বলছে, ওকে ওকে, সন্ধ্যাও ঠিক বলছে, ওকে। তাহলে ভাইয়া আমরা একটু প্রশ্নটা বুঝি কি বলছে। আমরা বলছে যে পর্যায়কাল হচ্ছে তোমার 10 সেকেন্ড, পর্যায়কাল 10 সেকেন্ড হলে বলছে রৈখিক কম্পাঙ্ক কত এবং কৌণিক কম্পাঙ্ক কত। আচ্ছা, পর্যায়কাল যদি 10 সেকেন্ড হয় তাহলে রৈখিক কম্পাঙ্ক কত? F ইকুয়ালস টু আমরা কি জানি 1/t না,
1/10, তার মানে কত আসে 1/10, 1/10, 1/10 কত তুমি জানো? 1/10 হচ্ছে 0.1, কি বলতো 0.1 হার্টজ, বুঝছো? 1/10 হচ্ছে 0.1 হার্টজ, ক্লিয়ার? 1/10 হচ্ছে 0.1 হার্টজ। ওকে, এরপরে আসো কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক আমরা জানি ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই ভাগ টি। ওমেগা ইকুয়ালস টু কি বলো? ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই ভাগ টি, বুঝছো? টুয়াইস পাই ভাগ টি। তাহলে এবার আসো, তাহলে কত আসবে বলো? টুয়াইস পাই বাই টি এর ভ্যালু কত? 10, টি এর ভ্যালু কত? 10। সো এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটি করো 2 দ্বারা 10 কে কাটো 5, তাহলে কত? পাই বাই 5, বুঝছো? পাই বাই 5 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, পাই বাই 5 রেডিয়ান পার সেকেন্ড। সো এই টাইপের প্রশ্নগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তুমি ভালোভাবে মাথায় রাখবা, বুঝছো? বুঝছো? ওকে, হ্যাঁ, 0.1 হার্টজ আর এটা কি পাই বাই 5 রেডিয়ান পার সেকেন্ড, ক্লিয়ার? ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পড়ব, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা। এবার আসবো যেটা, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা। সবাই ঘড়ির কাঁটা দেখছো? ওকে, এবার দেখবো ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটার কৌণিক কম্পাঙ্ক। হ্যাঁ, কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বা এখানে কৌণিক বেগও বলতে পারে। হ্যাঁ, কৌণিক বেগও বলতে পারে। এখানে একটা কন্ট্রাডিক্টরি আছে, মনে রাখবা। আমাদের তোমাদের নার্সিং এর জন্য কৌণিক কম্পাঙ্ক যেটা, কৌণিক বেগ সেটা, এটা ওমেগাই মাথায় রাখবা। নার্সিং এর জন্য কৌণিক কম্পাঙ্ক যার জিনিস, কৌণিক বেগ তাই জিনিস, একই জিনিস, ওমেগা। আচ্ছা, ঘড়ির কাঁটার ক্ষেত্রে ওমেগা কত, এইটা আমাদের প্রায় জিজ্ঞেস করে। আচ্ছা, তাহলে ঘড়ির কাঁটার ক্ষেত্রে আগে একটু রিভিউ করি। যদি একটু রিভিউ করি, ঘড়ির কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল কত? পর্যায়কালটা কত তোমরা একটু বলো তো? পর্যায়কালটা কত? পর্যায়কালটা হচ্ছে আমার, যদি 1 নম্বরে আমি বলি যে, যদি আমি বলি 1 নম্বরে সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড। সেকেন্ডের কাঁটা কি 60 সেকেন্ডে একবার ঘুরে আসে? আমি বলছি কি পর্যায়কাল একবার ঘুরে আসার যে সময়টা, 60 সেকেন্ডে একবার ঘুরে আসে। আচ্ছা, এবার যদি বলি মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, তাহলে তুমি বলবা কি 60 মিনিট, তাই না? 60 মিনিটে একবার ঘুরে আসে না? মিনিটের কাঁটা কি 60 মিনিটে একবার ঘুরে আসে না? বুঝছো? ওকে, এরপরে তুমি দেখবা 3 নম্বরে যদি আমি বলি যে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, মনে রাখবা ঘন্টার কাঁটা হচ্ছে তোমার, যে জিনিসটা তুমি মাথায় রাখবা যে ঘন্টার কাঁটা হচ্ছে তোমার 12 ঘন্টা, কি বলতো? 12 ঘন্টায় একবার ঘুরে আসে, বুঝতে পারছো? 12 ঘন্টায় একবার ঘুরে আসে। এই যে দেখবা তোমার এই যে ঘড়িতে কি 24-15 লেখা থাকে না, 12, মানে সে 12 ঘন্টায় একবার ঘুরে আসবে, সেটা হচ্ছে কি ঘন্টার কাঁটা, বুঝতে পারছো? সো এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে যদি পর্যায়কাল হয়, তাহলে আমরা এবার আমাদের পড়াশোনাটা হচ্ছে, আমরা জিজ্ঞেস করছি তোমাকে যে ভাই এর কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা কত হবে, এর ওমেগা কত হবে, এর ওমেগা কত হবে। তাহলে এবার তুমি 1 নম্বরে আমরা যেটা দেখবো, যেটা বারবার আমাদের পরীক্ষা আসবে, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটা, এটা তোমাদের নার্সিং এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, নার্সিং এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে ওমেগা কত হবে বলতে পারবা? ওমেগাটা হবে টুয়াইস পাই ভাগ টি, টুয়াইস পাই ভাগ টি। তাহলে ভাইয়া বলো সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে টি কত? 60 সেকেন্ড, তাহলে কত হবে বলো তো? টুয়াইস পাই বাই 60। তাহলে যদি কাটাকাটি করি কত? পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? রেডিয়ান পার সেকেন্ড। মাথায় রাখবা যে ভাই সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, ক্লিয়ার? পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ওকে, এটা মাথায় রাখবা, এই ইনফরমেশনটা মাথায় রাখবা, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ডের কাঁটা কত? পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তোমাকে যেন মুখস্থ করতে না হয়, এই কারণে কিভাবে হইলো সেই জিনিসটা আমি বলে দিছি, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যদি আরেকটা বলি, আমরা আরেকটা বলি 2 নম্বরে হচ্ছে মিনিটের কাঁটা। কি বলো? মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা। জাস্ট এটা মাথায় রাখবা যে ভাই মিনিটের কাঁটাটা কত হবে? মিনিটের কাঁটার ক্ষেত্রে তোমার ওমেগাটা হবে, ওমেগাটা হবে সেম টুয়াইস পাই বাই কত? 60 মিনিট। তাহলে 60 মিনিট, তাহলে 60 ইনটু 60, তাই না? কারণ 1 মিনিটে 60 সেকেন্ড, বুঝছো? বুঝছো? তাহলে
এখন যদি আমরা কাটাকাটি করি কত আসবে বলো, কত আসবে? 6 6 3600, তাই না? 6 6 3600। ওকে, তাহলে কত আসবে আমরা যদি এখান থেকে দেখি। আচ্ছা, এখান থেকে যদি কাটাকাটি করি কত? 30 30 30, তাই না? 30 3 6 18, তাই না? 3 6 18, তাহলে কত আসবে বলো? পাই বাই 1800। কত? পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? যেহেতু রেডিয়ান পার সেকেন্ড, সো এটা মাথায় রাখবা যে আমার কি বলতো, তোমার মিনিটের কাটার কৌণিক বেগ। ক্লিয়ার? এই দুইটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেকেন্ডের কাটার, তুমি ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা বা বিএসসি যে পরীক্ষায় দাও, মাথায় রাখবা যে তোমার সেকেন্ডের কাটার কৌণিক বেগ হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড, আর মিনিটের কাটার কৌণিক বেগ হচ্ছে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। মাথায় থাকবে বলো? থাকবে বলো? একটা হচ্ছে পাই বাই 30 আর এটা কি পাই বাই 1800। ঠিক আছে? কিভাবে হইলো জাস্ট আমি তোমাকে এক্সপ্লানেশনটাও বুঝাই দিছি। ঠিক আছে? আমরা এক্সপ্লানেশনটাও বুঝে গেছি ইনশাআল্লাহ, যেখানে জাস্ট আমরা কাটাকাটি করছি। হ্যাঁ, ওকে ওকে, সো আমরা এটা বুঝছি। এবার আসো আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে শুধুমাত্র, আচ্ছা সেটাকে যদি আমরা এভাবেই চিন্তা করি যে ভাইয়া পর্যাবৃত্ত গতির রাশিমালায় আমরা গতির সমীকরণ রিলেটেড পড়াশোনা করব। হ্যাঁ, সমীকরণ রিলেটেড পড়াশোনা করব, সমীকরণ রিলেটেড পড়াশোনা করব। এইটা মেইনলি যারা বিএসসি তে পড়ে, বিএসসি তে বেশি আসবে, যারা বিএসসি তে আসো তাদের জন্য বেশি দরকার, বিএসসি তে আসো তাদের জন্য বেশি দরকার। জাস্ট একটা সমীকরণ, যে এটা হচ্ছে তোমার ব্যবকলনীয় সমীকরণ। কি বলতো? ব্যবকলনীয় সমীকরণ। হ্যাঁ, ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণটা কি জানো? ব্যবকলনীয় সমীকরণটা হচ্ছে তোমার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। বুঝছো? এইটা শুধু তোমরা এক্সট্রা করে জেনে রাখবা যারা ডিপ্লোমাতে, যে এরকম হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাতে তুমি দেখবা যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের এইখানে সহগটা যদি আমার 1 হয়, কি হয়? 1 হয়, তাহলে এক্স এর যে সহগ সেটা কি ওমেগা স্কোয়ার। যদি তুমি ওমেগা স্কোয়ার পাও, তাহলে এখান থেকে তুমি ওমেগা কত বের করতে পারবা না? বুঝছো? ওমেগা কত এটা তুমি বের করতে পারবা। বুঝছো? এইটা হচ্ছে শুধুমাত্র যারা বিএসসি তে আছো তারা একটা প্রশ্ন দেখো, তাদের প্রশ্নটা কেমন আসতে পারে এই জায়গা থেকে। এক্সাম্পলটা যদি বলি যে একটি কণা 3d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 27x ইকুয়াল টু 0 সমীকরণ মেনে চলে। হ্যাঁ, মেনে চলে। তাহলে হচ্ছে আমাকে বলছে তার কৌণিক কম্পাঙ্ক কত। কি বলতো? কৌণিক কম্পাঙ্ক কত। বুঝছো? কৌণিক কম্পাঙ্ক কত। বুঝছো? সো এই জায়গা থেকে তুমি যেটা জিনিস চিন্তা করবা যে তার কৌণিক কম্পাঙ্কটা হবে, আমি কি করব? এই তিনটাকে কি করব? 1 বানাবো। কি করব? এই তিনটাকে 1 বানাবো। তাহলে 1 যদি আমি বানাইতে চাই তাহলে কি করব? 3 দ্বারা ভাগ করব না? 3 দ্বারা ভাগ করব। এই সমীকরণটাকে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে বলো? 3 দ্বারা ভাগ করলে তাহলে ওমেগা এক্স এর যে সহগটা এটা আমার ওমেগা স্কয়ার না? তাহলে ওমেগা স্কয়ার আসবে কত জানো? ওমেগা স্কয়ার আসবে 27/3। বুঝছো? 3 লং 27, তার মানে কত? 9। তাহলে ওমেগা আসবে তোমার 3। বুঝছো? ওমেগা আসবে 3। এটা যারা বিএসসি তে পরীক্ষা দিবা তারা শুধু একটু জেনে রাখবা। ঠিক আছে? ডিপ্লোমাদের এটা না পড়লেও সমস্যা নাই। ওকে, এবার আসো, এবার এই জায়গা থেকে আমরা পড়াশোনা করব যেটা সবার লাগবে। বোথ তুমি ডিপ্লোমা নার্সিং, তুমি ডিপ্লোমার পরীক্ষা দাও বা বিএসসি, দুইটা গ্রুপেই লাগবে। সেটা হচ্ছে সরল দোলক। কি বলতো? সরল দোলক। এটা সবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরল দোলক। এই সরল দোলক থেকে এই চ্যাপ্টারে এত বেশি প্রশ্ন আসে। বুঝছো? এইটা হচ্ছে সবার জন্য একবারে কি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিভিআই এই টপিক থেকে প্রশ্ন হবেই। ঠিক আছে? আচ্ছা, সরল দোলক জিনিসটা আসলে কি? তুমি বিএসসি ডিপ্লোমা যাই দাও সবার জন্য লাগবে। আচ্ছা, সরল দোলক জিনিসটা হচ্ছে যে ভাইয়া ওই যে তোমরা কিছু কিছু ঘড়িতে দেখো না যে একটা নিচে সারাদিন দুলতেই থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার সরল দোলক। আমি জাস্ট তোমাকে যদি ঘটনাটা দেখাই যে এরকম, হ্যাঁ, এরকম একটা দণ্ড থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া আছে, সে একবার এই দিকে যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে। বুঝছো?
আবার এই দিক থেকে রিভার্স করে ব্যাক করতেছে, আবার এই দিক থেকে রিভার্স করে ব্যাক করতেছে। এইটাকে বলি আমরা কি, সরল দোলক। বুঝছো? সো এই সরল দোলকটা মাথায় রাখবা। এই সরল দোলক হচ্ছে, এই সরল দোলকের ক্ষেত্রে তুমি যেটা মাথায় রাখবা, এই সরল দোলকের দোলনকাল, এই সরল দোলকের দোলনকালটা আমাদের লাগে। হ্যাঁ, এই সরল দোলকের দোলনকাল, দোলনকালটা কি বলতো? দোলনকালটা হচ্ছে টি। দোলনকালকে বলি কি বলতো? টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট, সরল দোলকের দোলনকালকে আমরা বলি টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল ভাগ জি। কি বলতো? টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল ভাগ জি। এতটুকু তুমি মাথায় রাখতে পারবা কিনা? এবং নার্সিং এ সরাসরি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় সরল দোলকের দোলনকালের সূত্র কত। সূত্রটা কি? টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল ভাগ জি। এখন এই জায়গায় তোমার জি এর ভ্যালুটা তুমি জানো, জি এর ভ্যালু 9.8। জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? এই টিটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য। কি বলো? কার্যকর দৈর্ঘ্য। কি বলা হয়? কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, কার্যকর দৈর্ঘ্য। বুঝছো? সো এই জায়গা থেকে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কার্যকর দৈর্ঘ্য কত। কি হবে? কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য কত? কার্যকর দৈর্ঘ্য কত? আচ্ছা, কার্যকর দৈর্ঘ্যটা কত হবে? এই জায়গা থেকে আমরা এল এর ইকুয়েশনটা বের করতে পারবো? বলো, আমরা এখান থেকে কি এল এর ইকুয়েশনটা বের করতে পারবো? পারবো। কিভাবে? দেখো, আমরা যদি কি করি, টি ভাগ 2 পাই ভাগ করে দেই, স্কয়ার করে দেই, তাহলে আমাদের এলটা হবে কি জানো? এলটা হবে টি স্কয়ার জি বাই 4 পাই স্কয়ার। টি স্কয়ার জি বাই 4 পাই স্কয়ার। এতটুকু জাস্ট ফর্মুলা। এই যে কার্যকর দৈর্ঘ্য, এটা তোমার যারা বিএসসি আছে তাদের জন্য ইম্পর্টেন্ট, বাট দোলনকাল এটা বোথ, তুমি বিএসসি দাও ডিপ্লোমা দাও, দুই গ্রুপের লাগবে। ঠিক আছে, দোলনকালের ফর্মুলা। এবং এই জায়গা থেকে ভাই আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সেকেন্ড দোলক। কি বলো? সেকেন্ড দোলক। কি আসে? সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকটা তোমার সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, সেকেন্ড দোলকটা একবারে কি বলবো, কয়েক মানে এটাকে আমি বলবো যে ভাই এটা 8-10 স্টার ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের মনে রাখবা এর দোলনকাল, সেকেন্ড দোলকের 1 নম্বরে মাথায় রাখবা সেকেন্ড দোলকের দোলনকাল। দোলনকাল, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। কয় সেকেন্ড? সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে টিটা হচ্ছে 2 সেকেন্ড। কি আসে? 2 সেকেন্ড। বুঝছো? সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। এবং এর অর্ধ দোলনকাল, হ্যাঁ, অর্ধ দোলনকাল, অর্ধ দোলনকাল হচ্ছে তোমার 1 সেকেন্ড। এটা তোমরা জানো। এখন এই অর্ধ দোলনকালকে বলা হয়, এই অর্ধ দোলনকালটা হচ্ছে একটি টিক দেওয়ার সময়। কি বলতো? একটি টিক দেওয়ার সময়। হ্যাঁ, দেওয়ার সময় অর্ধ দোলনকালকে বলা হয় একটা টিক দেওয়ার সময়। যে ভাই তোমার একটা টিক দিতে বলতে পারে একটা সেকেন্ড দোলকের একটা টিক দিতে কত সময় লাগবে, একটা টিক দিতে কত সময় লাগবে মনে রাখবা, সেটা হবে 1 সেকেন্ড। আর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, বা অর্ধ দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড। বুঝতে পারছো? ওকে, এরপরে আসো, এই জায়গা থেকে আরেকটা জিনিস লাগবে তোমাদের, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। কি বলো? আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য, এগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন ভাইয়া। কার্যকর দৈর্ঘ্য মাথায় রাখবা। কার্যকর দৈর্ঘ্য এল। কার্যকর দৈর্ঘ্য এলটা হবে তোমার, তুমি এই জায়গা থেকে চিন্তা করতে পারবা। দেখো, আমি যদি সামনের স্লাইডটা দেখাই, যে এই জায়গা থেকে দেখো তো এলটা আছে না? দেখো, এলটা আছে কত? টি স্কয়ার জি বাই 4 পাই স্কয়ার। টি এর মান কত? 2 সেকেন্ড। 2 স্কয়ার মানে কত? 4। 4 যদি কাটি কত? জি বাই পাই স্কয়ার না? তাহলে মাথায় রাখবা এর কার্যকর দৈর্ঘ্যটা কত? এল ইকুয়াল টু জি বাই পাই স্কয়ার। কি বলো? জি বাই পাই স্কয়ার। তো এইখানে জি ভাগ পাই স্কয়ার, এটা কার? সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য। বুঝছো? জি ভাগ পাই স্কয়ার। জি এর ভ্যালু তো 9.8, পাই এর ভ্যালু 3.14 হলো। এটা যদি কাটাকাটি করো, এটা মাথায় রাখবা 0.993 মিটার। বুঝছো? 0.993 মিটার। এবং সেন্টিমিটার এককে এটা আসবে কত বলো তো? 99.3 সেন্টিমিটার। বুঝছো? এবং এইটা মাথায় রাখবা যে 993 মিলিমিটার। বুঝছো? এই তিনটে এককেই প্রশ্ন আসে। বুঝছো?
এই তিনটে একক দিয়েই তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, এই তিনটে একক দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাই সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত। মনে রাখবা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য মিটার এককে 0.993 মিটার, সেন্টিমিটার এককে 99.3 মিটার সেন্টিমিটার, মিলিমিটার এককে 993 মিলিমিটার। ক্লিয়ার? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, এখন ভাইয়া তাহলে সেকেন্ড দোলক সম্পর্কে আমরা দেখছি। সেকেন্ড দোলকের এতটুকু বুঝছো? আরেকটা জিনিস মাথায় রাখবা যে যদি বলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে মহাকাশে বা ভূকেন্দ্রে, মহাকাশে বা ভূকেন্দ্রে, মহাকাশে বা ভূকেন্দ্রে। আচ্ছা ভাইয়া বলো তো ভূকেন্দ্রে বা মহাকাশে মনে রাখবা জি এর মান 0। কি বলতো? জি এর মান 0। কারণ তুমি যখন মহাকাশে যাবা তোমার উপর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করবে না, তোমার জি এর মানটা 0। যদি কখনো জি এর মান 0 হয়ে যায়, যদি কখনো জি এর মান 0 হয়ে যায়, তখন একটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা যে সেকেন্ড দোলকের, সেকেন্ড কি লিখলাম আমি, মনে রাখবা সেকেন্ড দোলক এর এক নম্বরে হচ্ছে তার সেকেন্ড দোলকের দোলনকাল। কি বলতো? তার দোলনকাল হবে 0। কত হবে? 0। মনে রাখবা মহাকাশে বা ভূকেন্দ্রে সেকেন্ড দোলকের দোলনকাল 0। এটা পরীক্ষা আসবে তোমাদের, বুঝছো? মহাকাশে বা ভূকেন্দ্রে সেকেন্ড দোলকের দোলনকাল 0 না, এটা তোমরা কমেন্টে অ্যান্সার করবা। মনে রাখবা এর দোলনকাল হবে অসীম। কি বলো? অসীম বা ইনফিনিটি, বুঝছো? এটাকে আমরা ইনফিনিটি প্রকাশ করি। এর দোলনকাল কত বলতো? অসীম বা ইনফিনিটি, ঠিক আছে? অসীম বা ইনফিনিটি। ক্লিয়ার? এটা মাথায় রাখবা যে মহাকাশে বা ভূকেন্দ্রের সেকেন্ড দোলকের দোলনকাল হবে অসীম বা ইনফিনিটি। ক্লিয়ার? আরেকটা জিনিস তোমার পরীক্ষায় জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে এর কম্পাঙ্ক কত। এইটা কম্পাঙ্ক জিজ্ঞেস করবে তোমার বিএসসি তে, কিন্তু ডিপ্লোমাতে জিজ্ঞেস করবে দোলনকাল কত, বুঝছো? তাহলে এর কম্পাঙ্ক কত হবে? এর কম্পাঙ্ক মনে রাখবা, এর কম্পাঙ্ক হবে 0 হার্টজ। কি বলো? এর কম্পাঙ্ক হবে 0 হার্টজ, বুঝছো? 0 হার্টজ। সো এই দুটো ইনফরমেশন ভালোভাবে মাথায় রাখবা। আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এই ইনফরমেশন গুলো সরাসরি তোমাদের লাগবে। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো সরাসরি লাগবে যে ভাই মহাকাশে বা ভূকেন্দ্রে জি এর মান 0 হওয়ার কারণে সেকেন্ড দোলকের দোলনকাল হয়ে যাবে অসীম এবং তার কম্পাঙ্ক হয়ে যাবে 0 হার্টজ, বুঝছো? এবার আসো আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে দোলনকাল হ্রাস বৃদ্ধি। আরেকটা কি বলতো? দোলনকাল হ্রাস বৃদ্ধি। কি বলো? দোলনকাল হ্রাস ও বৃদ্ধি মানে কি কি কারণে তোমার দোলনকাল হ্রাস পায় এবং বৃদ্ধি পায়? তোমরা একটু বলতে পারবা কি কি কারণে দোলনকাল হ্রাস পায় এবং বৃদ্ধি পায়? সো আমরা যদি 1 নম্বরে বলি যে টিটা বৃদ্ধি পায় কি কি কারণে, টিটা বৃদ্ধি পায় কি কি কারণে, আর এই সাইডে আমরা পড়বো টি হ্রাস পায় কি কি কারণে। এগুলা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সরাসরি প্রশ্ন, বুঝছো? নার্সিং ভর্তি পরীক্ষার সরাসরি প্রশ্ন হচ্ছে এই টাইপগুলা যে কি কি কারণে দোলনকাল হ্রাস পাবে, কি কি কারণে দোলনকাল বৃদ্ধি পাবে। 1 নম্বরে মাথায় রাখবা যে ভাই তোমার দোলনকাল বৃদ্ধি পাবে 1 নম্বরে যে রিজনটা, 1 নম্বরের রিজনটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে। 1 নম্বরে মাথায় রাখবা, 1 নম্বরে মাথায় রাখবা যেটা যে কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, কার্যকর দৈর্ঘ্য এল বৃদ্ধি পেলে। হ্যাঁ, এল বৃদ্ধি পেলে, বুঝছো? কার্যকর দৈর্ঘ্য যদি এল বৃদ্ধি পায় তাহলে হচ্ছে তোমার দোলনকাল বাড়বে। তাহলে দোলনকাল কমবে কখন? এখানে 1 নম্বরে মাথায় রাখবা যে কার্যকর দৈর্ঘ্য এল হ্রাস পেলে, বুঝছো? তাহলে কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকাল হ্রাস পায়, কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকাল বৃদ্ধি পায়, কার্যকর দৈর্ঘ্য হ্রাস পেলে দোলনকাল হ্রাস পায়, বুঝছো? এবার আরেকটা বিষয় আছে 2 নম্বর আমি যদি বলি যে অভিকর্ষ ত্বরণ কমে গেলে, অভিকর্ষ ত্বরণ জি কমলে, বুঝছো? অভিকর্ষ ত্বরণ জি কমলে দোলনকাল বাড়ে। আর মনে রাখবা এখানে যে ভাই অভিকর্ষ ত্বরণ জি বৃদ্ধি পেলে, বুঝছো? অভিকর্ষ ত্বরণ জি বৃদ্ধি পেলে।
তাহলে দুইটা রিজন আমরা পাইলাম। এই দুইটা রিজনের মধ্যে অনেকগুলো সাব রিজন আছে যেগুলো তোমার অপশনে থাকবে। কিভাবে? তাহলে ভাইয়া বলো, তোমরা বলবা যে দোলনকাল বৃদ্ধি পায় দুইটা কারণে। দোলনকাল বৃদ্ধি দুইটা কারণে, একটা হচ্ছে এল বৃদ্ধি, জি হ্রাস। তাহলে আমি এটাকে তোমার দেখো সুন্দর করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। দেখো টি বৃদ্ধি পাবে দুইটা রিজন, একটা হচ্ছে যদি তোমার কার্যকর দৈর্ঘ্য এল বৃদ্ধি পায় এবং অভিকর্ষ ত্বরণ জি হ্রাস পায়। বুঝছো? কার্যকর দৈর্ঘ্য এল যদি বৃদ্ধি পায়, অভিকর্ষ ত্বরণ জি যদি কমে যায়, তাহলে কি হবে? দোলনকাল বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? ওকে, দোলনকাল হ্রাস পাবে কখন? দোলনকাল হ্রাস পাবে মাথায় রাখবা যে তোমার যদি কার্যকর দৈর্ঘ্য এল কমে যায়, অভিকর্ষ ত্বরণ জি যদি বৃদ্ধি পায়। বুঝছো? কার্যকর দৈর্ঘ্য এল যদি কমে যায়, জি যদি বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে ভাই কার্যকর দৈর্ঘ্য কমবে কখন? মনে রাখবা কার্যকর দৈর্ঘ্য কমে যায় কয়েকটা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে যে তাপমাত্রা কমলে। কি বলতো? তাপমাত্রা কমলে। বুঝছো? তাপমাত্রা কমলে। এটা ছেলেরা খুব ভালোভাবে বুঝতে পারবা যে শীতকালে কার্যকর দৈর্ঘ্য কমে যায়। ঠিক আছে? ওকে, তাপমাত্রা কমে কখন? শীতকালে, তাই না? তাপমাত্রা কমে কখন রে? শীতকালে। এখন তোমরা ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, শীতকালে। বুঝছো? শীতকালে। শীতকালে কি হয় বলো? শীতকালে হচ্ছে তোমার তাপমাত্রা কমে, ফলে কি কার্যকর দৈর্ঘ্য কমে। সরি বুঝছো? সরি, আমি একটু মিস্টেক হয়েছে এখানে। দাঁড়াও, এখানে ছিল আমাদের তাপমাত্রা বৃদ্ধি। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা মাথায় রাখবা। এখানে আমরা যে ঘটনাটা বলছি আমি ব্যাখ্যা করছি উল্টাটা, এটা মাথায় রাখবা। আমি বলছি কি কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কি বলছি? কার্যকর দৈর্ঘ্য আমাদের বৃদ্ধি পায়। ওকে, দেখো কার্যকর দৈর্ঘ্য তোমার বাড়ে, মনে রাখবা তাপমাত্রা বাড়লে। সরি, তাপমাত্রা বাড়লে। হ্যাঁ, তাপমাত্রা বাড়লে। এখন ভাইয়া তাপমাত্রা বাড়ে কখন? মনে রাখবা গ্রীষ্মকালে। তাপমাত্রা বাড়ে কখন? গ্রীষ্মকালে। হ্যাঁ, গ্রীষ্মকালে। সরি, গ্রীষ্মকালে। বুঝছো? গ্রীষ্মকালে। হ্যাঁ, তাহলে সহজ বাংলা কথায় ভাই তোমরা দেখো না ওই যে রেল লাইন যে পাতগুলো আছে না, পাতগুলোর মাঝখানে যে ফাঁকা রাখা হয় কেন জানো? গ্রীষ্মকালে প্রসারণ হয়। মনে রাখবা তাপমাত্রা বাড়লে একটা বস্তুর দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, ফলে কি হয়? তার এলটা বৃদ্ধি পায়, এল বাড়লেই টি বাড়ে। বুঝছো? তাহলে আমি বলতে পারি আমার দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে দোলনকাল বাড়ে। দৈর্ঘ্য বৃদ্ধি পায় দুইটা কারণে, একটা হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধি পেলে। তাপমাত্রা বৃদ্ধি পায় কখন? গ্রীষ্মকালে। ক্লিয়ার? এগুলো সরাসরি প্রশ্ন। ওকে, এরপরে আসো ভাই, যে ভাই জি কমে কোথায় কোথায় বলতে পারবা? মনে রাখবা জি কমে এক নম্বর হচ্ছে তোমার বিষুবে। কি বলতো? বিষুব অঞ্চলে। কি বলতো? বিষুব অঞ্চলে। হ্যাঁ, তোমার বিষুব অঞ্চলে জি এর মানটা কমে যায়। বিষুব অঞ্চলে জি এর মান কমে যায়, জি কমলে টি বাড়ে। জি কমলে টি বাড়ে। বুঝছো? ওকে, বিষুব অঞ্চলে জি এর মান কমে যায়। আরেকটা মনে রাখবা পাহাড়ে। কি বলতো? পাহাড়ে। তুমি যদি পাহাড়ে যাও তোমাকে নিজেকে হালকা মনে হবে, কারণ ওইখানে জি এর মান কমে যায়। জি এর মান কমে মানে কি টি এর মান বৃদ্ধি পায়। বুঝছো? ওকে, এরপরে আসো পাহাড়ে। আরেকটা হচ্ছে খনিতে। কি বলতো? খনিতে। পাহাড়ে বা খনিতে। তাহলে ঘটনাটা দেখো ভাই, তোমার দোলনকাল বৃদ্ধি পাবে দুইটা রিজন। প্রথম রিজন কি? কার্যকর দৈর্ঘ্য বাড়লে। দ্বিতীয় রিজন কি? অভিকর্ষ ত্বরণ কমলে। এখন তোমাকে প্রশ্ন করবে যে কি কি কারণে কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কার্যকর দৈর্ঘ্য বাড়বে কখন? তাপমাত্রা বাড়লে। তাপমাত্রা বাড়ে কখন রে ভাই? গ্রীষ্মকালে। সহজ কথা। এরপরে আসো টি বাড়বে যদিও আমার অভিকর্ষ ত্বরণ কমে। অভিকর্ষ ত্বরণ কমে তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা কারণে। একটা হচ্ছে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কমে, আরেকটা হচ্ছে পাহাড়ে অভিকর্ষ ত্বরণ কমে, আর হচ্ছে খনিতে অভিকর্ষ ত্বরণ কমে। সো এইখানে আমি যে ব্যাখ্যাটা দিছি এইটার মাধ্যমে কি তোমার দোলনকাল বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? ওকে, এবার তুমি নিজেকে প্রশ্ন করো ভাই দোলনকাল হ্রাস পাবে কখন? বলো। আমি বলছি দোলনকাল হ্রাস পাবে দুইটা কারণে। একটা হচ্ছে তোমার যদি কার্যকর দৈর্ঘ্য কমে যায়, কার্যকর দৈর্ঘ্য যদি কমে যায়, অথবা কি হয়? অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পায়। এখন নিজেকে প্রশ্ন করো তো কার্যকর দৈর্ঘ্য কমবে কখন? ছেলেরা নিজেকে প্রশ্ন করলে ভালোভাবে অ্যান্সার পাবা। মনে রাখবা কার্যকর দৈর্ঘ্য কমবে তাপমাত্রা কমলে। হ্যাঁ, তাপমাত্রা কমলে। কার্যকর দৈর্ঘ্য কমবে তাপমাত্রা কমলে বা শীতকালে। শীতকালে। হ্যাঁ, শীতকালে। তোমার শীতকালে কি হবে? কার্যকর দৈর্ঘ্য কমে যাবে। কার্যকর দৈর্ঘ্য কমে গেলেই তোমার কি দোলনকালটা কমে যাবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো এখানে। এবার আসো অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পেলে তোমার দোলনকাল কমে যাবে। এখন নিজেকে প্রশ্ন করো তো অভিকর্ষ ত্বরণ বাড়ে কখন? মনে রাখবা অভিকর্ষ ত্বরণ বাড়ে হচ্ছে মেরু অঞ্চলে। কি বলতো? মেরু অঞ্চলে। হ্যাঁ, মেরু অঞ্চলে।
মেরু অঞ্চলে তোমার অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পায়। ক্লিয়ার? ক্লিয়ার? সো এই জায়গা থেকে আমি যদি তোমাকে প্রশ্ন করি, এক নম্বর আমি দুইটা প্রশ্ন করব এখানে, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, দেখি কে কত দ্রুত অ্যান্সার করতে পারে। আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। কোশ্চেন 1 হচ্ছে কোন ক্ষেত্রে টি বৃদ্ধি পাবে, এখানে কোন ক্ষেত্রে টি বৃদ্ধি পাবে। কোশ্চেন 2টা হবে কোন ক্ষেত্রে টি হ্রাস পাবে, কোন ক্ষেত্রে টি হ্রাস পাবে। আমি যদি এ নাম্বার অপশন বলি, এখানে তোমাকে আমি যদি অপশন দেই, এ নাম্বারে বলছি টি বাড়বে। হ্যাঁ, যদি আমি বলি এল কমলে, বি নম্বরে বলছি শীতকালে, সি নম্বরে বলছি মেরুতে। আচ্ছা, বলছি আমি আরেকটা যদি বলি তোমার হচ্ছে পাহাড়ে। হ্যাঁ, আচ্ছা, যদি বলি পাহাড়ে, আর ডি নম্বরে যদি বলি মেরুতে। তাহলে তোমরা অ্যান্সার করবা যে কোন ক্ষেত্রে টি বাড়বে। তোমরা এটা অ্যান্সার করবা যে কোশ্চেন 1 এর অ্যান্সারটা কি হবে, কোন ক্ষেত্রে টিটা বাড়বে। যদি এল কমলে টি বাড়বে কিনা, বা শীতকালে, বা পাহাড়ে, বা মেরুতে। ঠিক আছে, একাধিক অ্যান্সার তোমার হইতে পারে। ওকে, তোমরা এটা অ্যান্সার করো। আর এইদিকে যদি আমি বলি যে টি কমবে কখন, যদি আমি বলি হচ্ছে গ্রীষ্মকালে, বি নম্বরে আমি যদি তোমাকে বলি যে হচ্ছে তোমার শীতকালে। আচ্ছা, শীতকালটা না দেই, গ্রীষ্মকালে। আরেকটা আমি যদি বলি মেরুতে, সি নম্বরে বলছি পাহাড়ে, ডি নম্বরে বলছি খনিতে। দেখি সবাই একটু এইটার অ্যান্সার করো। দেখি এই যে কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 এর অ্যান্সার করবা। দেখি কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 এর অ্যান্সার করবা, দেখি কে অ্যান্সার দিতে পারে। আমি সবার কমেন্ট দেখব। ঠিক আছে, এখানে আমি সবার কমেন্ট দেখব আজকে। আচ্ছা, 1 নম্বরে দেখি কে কমেন্ট করছে। সবাই একটু কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখব। হ্যাঁ, আমি তোমাদের সবার কমেন্ট দেখব। ঠিক আছে, দেখি তোমরা একটু কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করবা। আচ্ছা, 1 নম্বরে বলছে, আচ্ছা অনেকে বলছে 2 এর বি বলছে সবাই, 1 এর ক্ষেত্রে কি বলছে। আচ্ছা, মৌসিনা তুমি কোনটা বলছো, সি বলছো, কোনটার সি বলো, 2 এর এ বলছে হচ্ছে রাইসা, 2 এর এ বলছে। ওকে, আচ্ছা, আমি কারো অ্যান্সার এখনো নেই নাই, তোমরা তোমাদের মতো করে অ্যান্সার বলো, আমরা লজিক খুঁজবো। আচ্ছা, রুবাইয়া বলছে, না রাবেয়া বলছে 1 এর সি, 2 এর বি। আচ্ছা, আমি অ্যান্সার জানি না, তোমাদের কাছ থেকে আমি অ্যান্সার নিব। এরপর শরীফা বলছে 2 এর বি, মাহবুবা বলছে 2 এর বি, শান্তা বলছে 1 এর সি, 2 এর বি, মৌসিনা বলছে 1 এর সি। আচ্ছা, আমি জানি না কোনটা রাইট, তোমরা একটু সবাই অ্যান্সার করো। দেখি কে রাইট অ্যান্সার দিতে পারে। আমি জানি তোমরা অনেকেই রাইট অ্যান্সার দিবা। ওকে, আচ্ছা, তাও একটু আমরা এবার একটু এক্সপ্লানেশনের দিকে যাই যে আসলে কে রাইট, আমরা একটু এক্সপ্লানেশন করব। আসো, কি বলছে দেখো, প্রথম প্রশ্নটা বলছে দোলনকাল বৃদ্ধি পাবে, টি এর মানটা বাড়বে কখন, তাই না? টি এর মানটা বাড়ে কয়টা, 2টা কারণে, তাই না? যদি কি হয় তোমার বলো, যদি এল বাড়ে, বাকি জি কমে। এখন দেখো তো, তাহলে এই প্রশ্নের লজিক তো কি হইতে হবে, হয় এলটা বাড়তে হবে, না হয় কি জিটা কমতে হবে, তাই না? এলটা বাড়তে হবে, না হয় কি জিটা কমতে হবে। এখন দেখো তো, প্রথমটা বলছে এল কমলে, তার মানে এটা শুরুতেই বাদ। ভাই শীতকালে এল কমে, ছেলেরা ভালো বুঝে, শীতকালে এল কমে, সো এটা লজিক নাই।
আমার এল বাড়তে হবে পাহাড়ে বা মেরুতে। আচ্ছা আমার কি হইতে হবে, জি কমতে হবে, তাই না? জি কমতে হবে ভাই, মেরুতে তো আমার জি বাড়ে রে, মেরুতে তো আমার জি বাড়ে, তার মানে এটাও বাদ ভাই, পাহাড়ে জি কমে, হ্যাঁ পাহাড়ে জি কমে, তার মানে এইটা আমার রাইট, বুঝছো? সো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখানে এক্সপ্লানেশন আছে, ঠিক আছে, যেখানে এক্সপ্লানেশন আছে। ওকে, হ্যাঁ আনিসা নূর খুব সুন্দরভাবে বলছে যে একের সি, হ্যাঁ পাহাড়ে তোমার জি কমে, জি কমলেই টিটা বাড়বে, ক্লিয়ার, বুঝছো? ওকে, এরপরে আসো, এরপরে আসো, এরপরে পরের প্রশ্ন বলছে কোন ক্ষেত্রে টি হ্রাস পাবে। কি বলছে ভাই, টি হ্রাস পাবে। টি হ্রাস পাওয়ার রিজনও দুইটা। কি কি রিজন? একটা হচ্ছে টি হ্রাস পাবে, তার মানে তোমার এল কমতে হবে, তাই না? এল কমতে হবে, তাই না? এল কমতে হবে। আর এটা কি করতে হবে, জিটাকে বাড়াইতে হবে, তাই না? জিটাকে বাড়াইতে হবে। এখন নিজেকে প্রশ্ন করো, এল কমে কখন? এল কমে কখন? গ্রীষ্মকালে এল কমে রে? না, গ্রীষ্মকালে তো এল কমে না, তাই না? গ্রীষ্মকালে তো এল কমে না। মেরুতে কি জি বাড়ে? হ্যাঁ মেরুতে জি বাড়ে, হ্যাঁ ইয়েস মেরুতে তো জি বাড়ে, মেরুতে তো জি বাড়ে, ইয়েস, তার মানে এইটা হচ্ছে আমার রাইট। অন্যদিকে চেক করো, পাহাড়ে তো তোমার ভাই জি কমে, পাহাড়ে জি কমে, তার মানে এটা ভুল, এটা বাদ। খনিতেও জি কমে, খনিতেও জি কমে, তার মানে এটাও ভুল, এটাও বাদ, বুঝছো? সো এই টাইপের প্রশ্নগুলা, এই টাইপের প্রশ্নগুলা তোমার নার্সিং এ তুমি বিএসসি পরীক্ষা দাও, ডিপ্লোমা পরীক্ষা দাও, এই টাইপের প্রশ্নগুলোতে পোলাপাইন ভুল করে, পোলাপাইন ভুল করে। সো এই জায়গায় তুমি সতর্ক থাকবা যে ভাই টি বাড়বে দুইটা রিজন, এল বাড়লে জি কমলে, আর টি কমবে দুইটা রিজন, এল কমলে জি বাড়বে। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে? ওকে ওকে ওকে, এই সব জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। আমরা লাস্ট আর একটা টপিক পড়বো, সেটা হচ্ছে স্প্রিং। কি বলো? স্প্রিং। স্প্রিং কি বলো? স্প্রিং। আচ্ছা তোমরা স্প্রিং দেখছো? বলো তোমরা স্প্রিং দেখছো? তোমরা কি সবাই স্প্রিং দেখছো রে, বলো তো? এবং এই স্প্রিং তোমার এসএসসি তেও ছিল, এইচএসসি তেও আছে। এই কারণে বোথ তুমি ডিপ্লোমার পরীক্ষা দাও, নার্সিং পরীক্ষা দাও, দুইটাতেই লাগবে, দুইটাতেই লাগবে, ঠিক আছে? ওকে, স্প্রিং এর জিনিসটা যদি আমরা একটু বুঝতে চাই, আমরা একটু আগে বাস্তবে স্প্রিং কেমন সেটা আগে দেখি। মনে করো ভাই এই যে তোমার এইরকম একটা স্প্রিং আছে, এই যে একটা স্প্রিং, তাই না? একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা সামনে তুমি যদি এফ বলে সামনের দিকে টানো, এফ বলে সামনের দিকে টানো, তাহলে কি হবে বলো? এই স্প্রিংটা কি তোমার চিকন হয়ে, চিকন হয়ে এরকম হয়ে যাবে, তাই না? এরকম প্রসারণ হয়ে যাবে, তাই না? মনে করো এক্স পরিমাণ প্রসারণ হলো, কতটুকু? এক্স পরিমাণ প্রসারণ হয়েছে। তাহলে এই এক্স কে কি বলবো বলতো? এই এক্সটা হচ্ছে প্রসারণ স্প্রিং এর, এটাকে আমরা বলবো এফ বলে প্রসারণ, তাই না? এফ বলে প্রসারণ, হ্যাঁ এফ বলে প্রসারণ। তার মানে আমি এফ বল প্রয়োগ করার ফলে একটা স্প্রিং কে কি এক্স পরিমাণ প্রসারণ করছি। এখন ভাই সহজ কথায় দেখো, আচ্ছা স্প্রিং দেখছো, আচ্ছা ঠিক আছে, তো এফ বলে তোমার প্রসারণ ঘটছে কতটুকু? এক্স পরিমাণ। এখন তুমি চিন্তা করো তো ভাই, এই যে তোমাদের কিছু খাতা আছে না যেগুলো পেঁচানো থাকে, ওই খাতাগুলোর যে স্প্রিং আছে, এই স্প্রিং এর টেনে তুমি যে পরিমাণ প্রসারণ করতে পারবা, ট্রাকের চাকায় যে স্প্রিং আছে, ওই বল, ওই যে বলে টানছো এই খাতার স্প্রিংটাকে, ট্রাকের চাকার স্প্রিংটা কি তুমি সেম বলে সেম পরিমাণ প্রসারণ করতে পারবা? না, এটা সম্ভব না। তো কোন স্প্রিংকে কি পরিমাণ প্রসারণ করতে পারবা, এইটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। কি বলতো? স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং থেকে আমরা একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। কি বলো? আমরা দুইটা টার্ম মেইনলি পড়বো, একটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবকটা কি? এই স্প্রিং ধ্রুবকটাকে বলি আমি, এটাকে আমরা এভাবে বলি, এই যে স্প্রিং ধ্রুবকটা হচ্ছে আমার একক প্রসারণে প্রযুক্ত বল। কি বলা হয়? এটাকে বলা হয় একক প্রসারণে, একক প্রসারণে প্রযুক্ত বল, হ্যাঁ প্রযুক্ত বল। একক প্রসারণে প্রযুক্ত বলকে বলা হয় কি? স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি? এই স্প্রিং ধ্রুবককে কি বলো আমরা? কে দ্বারা প্রকাশ করি। তাহলে কেটা হচ্ছে এফ বাই এক্স। কি বলো তো? এফ ভাগ এক্স। মানে এক্স পরিমাণ প্রসারণে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা লাগে, তাহলে এফ বাই এক্সটা হচ্ছে কি? স্প্রিং ধ্রুবক কে। অনেক সময় এফ কে আমরা কি বলতে পারি বলতো? এমজি, এমজি বলতে পারি, এমজি বাই এক্স, বুঝছো? এফটা কি আমার ওই যে স্প্রিং এর মাথায় তুমি একটা ভর ঝুলাই দিছো, তাহলে এমজি বাই এক্সটা হচ্ছে কি বলতো? স্প্রিং ধ্রুবক। ক্লিয়ার? এমজি বাই এক্স। তাহলে এখন এই জায়গা থেকে ভাই এই স্প্রিং ধ্রুবকে তোমরা একটু আমাকে বলবা যে একক কি হবে এবং মাত্রাটা কি হবে। তোমরা একটু কমেন্ট করবা স্প্রিং ধ্রুবকের এককটা কি হবে, মাত্রাটা কি হবে, বলো। ওকে সবাই দেখছো? ওকে তাহলে ভাইয়া দেখো তো স্প্রিং ধ্রুবকের একক কি? বলের একক বাই
সরণের একক না, প্রসারণের একক না, তাহলে কি হবে বলতো? নিউটন পার মিটার। কি বলতো ভাই? নিউটন পার মিটার। বুঝছো? নিউটন পার মিটার। এখন ভাই মাত্রাটা কি হবে? আসো তো দেখি ভাই, নিউটনের মাত্রাটা কি মনে আছে? নিউটনের মাত্রাটা কি তোমার? নিউটনকে বলতে পারি কি বলের মাত্রা mlt ইনভার্স 1 না? এটা কি আমার বলের মাত্রা না? দেখো নিউটন মানে কি? এটা আমার বলের মাত্রা না? বলের মাত্রা কত? বলের মাত্রা mlt ইনভার্স 2। ওকে, আর x কি? প্রসারণ না? সরণের মাত্রা কত? সরণের মাত্রা কত বলতো? সরণের মাত্রা l। সরণের মাত্রা l। বুঝছো? তাহলে নিউটনের কারণে কি আসবে বলো? এই জায়গা থেকে যদি আমরা বসাই, দেখো মাত্রা বের করা শিখবা। নিউটনের কারণে কি বলতো? ml t ইনভার্স 2। সরণের কারণে m ইনভার্স 1, তার মানে কি আসবে বলো? l ইনভার্স 1। বুঝছো? l ইনভার্স 1। সো এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটিটা করো, এইটা আর এইটা কাটো, তাহলে কত আসবে বলো তো? mt ইনভার্স 2। কি আসবে? mt ইনভার্স 2। এটা একটু কেমন কেমন না? এইটাই পরীক্ষায় ইম্পর্টেন্ট। বুঝছো? এইটাই পরীক্ষায় ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্প্রিং ধ্রুবকের মাত্রাটা প্রায় পরীক্ষা আসবে। বুঝতে পারছো? স্প্রিং ধ্রুবকের মাত্রাটা প্রায় পরীক্ষা আসবে। হ্যাঁ, নিউটন পার মিটার এটা হচ্ছে তার একক, আর মাত্রাটা কি বলতো? mt ইনভার্স 2। mt ইনভার্স 2। ক্লিয়ার? এই স্প্রিং ধ্রুবক রিলেটেড ভালোভাবে পড়াশোনা করে ফেলবা। আরেকটা আমরা পড়বো লাস্ট পড়াশোনা, সেটা হচ্ছে স্প্রিং প্রসারণে কৃত কাজ। কি পড়বো? স্প্রিং প্রসারণে কৃত কাজ। হ্যাঁ, স্প্রিং প্রসারণে কৃত কাজ। স্প্রিং প্রসারণে কৃত কাজ। বুঝছো? স্প্রিং প্রসারণে কৃত কাজ। জাস্ট মাথায় রাখবা যে একটা স্প্রিং কে এফ বলে এক্স পরিমাণ প্রসারণ করলে, হ্যাঁ, প্রসারণ করলে একটা স্প্রিং কে তুমি টেনে এফ বলে যদি এক্স পরিমাণ প্রসারণ করো, তাহলে তার কৃতকাজটা হবে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। বুঝছো? হাফ কে এক্স স্কোয়ার। বুঝছো? কে স্প্রিং ধ্রুবক। কে হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক। বুঝছো? কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং কে যদি তুমি এফ বলে এক্স পরিমাণ প্রসারণ করো, তাহলে কি হবে বলো তো? তোমার হাফ কে এক্স স্কোয়ার। কে আর এক্স দেওয়া থাকে, জাস্ট কি তুমি ডাইরেক্ট স্প্রিং ধ্রুবকের মানটা কি বের করতে পারবা। বুঝছো? ওকে, আমরা একটা এক্সাম্পল করি, জাস্ট একটা কোশ্চেন দিব, তোমরা অ্যান্সার করবে। হ্যাঁ, আমি যদি একটা কোশ্চেন বলি যে হচ্ছে মনে করো হচ্ছে 10 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে 2 মিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে? কত কাজ করতে হবে বলো? কত কাজ করতে হবে? দেখি এটা সবাই একটু অ্যান্সার করো তো ভাই, এটা সবাই একটু অ্যান্সার করো তো। হ্যাঁ, এই যে তোমরা অনেকেই অ্যান্সার করছো, এই যে সুবর্ণা, রাবেয়া, সবাই অ্যান্সার করছিলা। ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সার দেখছি। ওকে, বলবা যে ভাই 10 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং কে 2 মিটার প্রসারণ করতে কত কাজ করতে হবে? বারবার বলতেছি, নার্সিং এ বড় কোনো ম্যাথ আসবে না, বাট এই ধরনের সিম্পল ম্যাথগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। বুঝছো? অনেক বেশি। হ্যাঁ, ওকে, সো এই জায়গা থেকে আমরা যদি একটু সলিউশনের দিকে চিন্তা করি যে আমাদের সলিউশনটা কেমন হইতে পারে বলো, তাহলে এখানে আমার কি দেওয়া আছে বলো? এইটা হচ্ছে আমার কে এর মান, এটা কার মান? আমার কে এর মান, এবং 2 মিটার প্রসারণ, তার মানে আমার এক্স এর ভ্যালুটা দেওয়া আছে। আমার জিজ্ঞেস করছে কত কাজ করতে হবে, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত রে ভাই? হাফ কে এক্স স্কোয়ার না? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এর ভ্যালু হচ্ছে তোমার 10, আর এখানে 2 স্কোয়ার মানে কত? 4, তাই না? 4। সো এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটি করো, 2 দ্বারা 10 কে কাটো 5, তাহলে 4 এ 5 20, 20 জুল। বুঝছো? এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো আজকে হ্যাঁ, আনিসা অ্যান্সার করছে। ওকে, আনিসা অ্যান্সার করছে। সো ভাইয়া, আমি তোমার পর্যাবৃত্ত গতির যে আলোচনাটা করছি, এইটা ভালোভাবে পড়বা। আমরা আরো কিছু এক্সাম্পল করব। হ্যাঁ, আগের ক্লাসের হোমওয়ার্ক গুলো তোমরা একটু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমার স্কুলের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে তোমরা আপলোড দিবা। হ্যাঁ, সবাই হোমওয়ার্ক গুলো আপলোড দিবা। ওই হোমওয়ার্ক গুলো আমি ওইখান থেকে দেখবো। ঠিক আছে, ওইখানে আমি তোমার হোমওয়ার্ক গুলো ঠিক হয়েছে কিনা আমি রিপ্লাই দিব। হ্যাঁ,
আমাদের একটু টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো পিন কমেন্টে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, তোমরা এই পিন কমেন্টে যুক্ত হও। হ্যাঁ এই পিন কমেন্টের যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যুক্ত হও। এই লিঙ্কেই আমরা হচ্ছে আমাদের যে হোমওয়ার্ক গুলো আমি দিব সেই হোমওয়ার্ক গুলা তোমরা সলভ করবা। আমি আরো কয়েকটা ম্যাথ দিব আজকে, আমি দেখি হয়তো আমি পেজ শেষ আমার, পেজ নেওয়া যাবে? আচ্ছা আমি কিছু হোমওয়ার্ক, আচ্ছা আমি হচ্ছে তোমার আমি এই চ্যাপ্টারের উপর আমি বেশ কিছু প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, থাক আমি হোয়াটসঅ্যাপে দিব, তোমরা ওইগুলা সলভ হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, ঠিক আছে? আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও এবং ওই হোয়াটসঅ্যাপ পিডিএফটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হয়, ঠিক আছে? তোমরা সবাই পিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ যা পড়াইছি এতটুকু ভালোভাবে পড়লে তোমার বিএসসি ডিপ্লোমা দুইটাই কভার হবে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা। সবাই ভালোভাবে পড়াশোনা করো, ইনশাআল্লাহ অবশ্যই একটা নার্সিং কলেজে চান্স পাইতে হবে, ঠিক আছে? আর চান্স পেয়ে অবশ্যই ইনজেকশন দিবা, হ্যাঁ আমি যখন যাবো আমাকে ফ্রি ফ্রি ইনজেকশন দিবা, ঠিক আছে? বলবো আবার কেউ রাগ করে জোরে দিও না, হ্যাঁ আস্তে করে দিও, ফ্রি ফ্রি ইনজেকশন দিও, ঠিক আছে? ভালো থাকিস সবাই, আসসালামু আলাইকুম।